বাংলাদেশে ছিলেন না সেনা প্রধান এবং নানা রকম জল্পনা শুরু হয়েছিল তিনি কি তবে পদত্যাগ করে দেশ ছাড়লেন, কিন্তু তারপর জানা গেল 3 দিনের সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন এবং সেখান থেকে তিনি কি দেশে ফিরবেন নাকি তার অন্যরকম পরিকল্পনা রয়েছে, এরকম নানা রকম প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। তার মাঝেই এবার স্বমহিমায় দেশে ফিরলেন সেনা প্রধান। বেশ কয়েকটি খবর আমি আপনাদেরকে বলেছিলাম গতকাল একটি স্ট্যাটাসে কি বাংলাদেশ সেনাবাহিনীতে চরম উত্তেজনা। ওয়াকার হিসাবে দেশে ফিরেছেন এবং আমি আপনাদের বলেছিলাম যে আপনারা বেশ কিছু পরিবর্তন দেখবেন এবং তার পরিবর্তন আবার বোধহয় দেখা শুরু করেছেন। সেনাপ্রধান ফিরেছেন, বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারে আলোচনা করব। সেনাপ্রধান ইন অ্যাকশন। এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাতি পাওয়ার এবং কি কি হতে পারে, কবে কি হবে, তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা, অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারেই বাংলাদেশ সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল। সেই অঞ্চল থেকে নানক এবং কামাল, আসুজন কামালকে তো দেখাই গেছে, ক্যামেরায় ধরা পড়েছে। নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি, হয়তো কলকাতায় আছে। যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে 5ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে পালিয়েছে, আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজতেছে। তো এদের মধ্যে তো 10,000কে তো ধরে তারা পাঠাতে পারবে। যে তার মধ্যে অধিকাংশই কলকাতায়, সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। মোদির কিন্তু ঘুম হারাম, মোদির ঘুম হারাম, ইন্ডিয়া সবারই ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে, পাকিস্তান আর চায়না নিয়ে না, কিন্তু ইন্ডিয়ার কিন্তু শত্রু হচ্ছে চায়না, পাকিস্তান, আর নতুন করে শত্রু হয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধান ও তার হুঁশিয়ারিমূলক বক্তব্য নিয়ে দেশ জুড়ে আলোচনা ঝড়। নানা জল্পনার মধ্যে সেনাপ্রধানের দেশে ফেরা এবং দেশে ফিরেই সেনাপ্রধানের অ্যাকশন কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাতায় বসে আওয়ামী লীগ নেতা কামাল নানকদের কলকাঠি নাড়ানোর ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সেনাপ্রধান ফিরেছেন, বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারে আলোচনা করব। এদিকে সমন্বয়ক শব্দটা, সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে। হাস্যকর হলেও সত্য, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখন থেকে বাংলাদেশে সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলোর আর কোনো অস্তিত্ব নেই, এখন সবই রাজনীতি। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা। তুল কালাম কাণ্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা 3-4টি থানাতেও থাকে না, এবং বলা হচ্ছে যে পুলিশের যে অস্ত্র লুট করা হয়েছিল 5 আগস্টের পরে সেই লুট করা অস্ত্রের গুদাম পাওয়া গেছে সেখানে। বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তাড়াহুড়ো করে ফিরেছেন এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁর যে বিমান ঘাঁটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে। কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য। বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাঁতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন। তার পেছনে কারণ কি? সেনাপ্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল। অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনাপ্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন, তিনি আর ফিরবেন না, ইউনূস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম। সেনাবাহিনী প্রধান ফিরে এলেন। ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা, নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূস সরকারের উপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে। এরপরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নড়বড়ে অবস্থায় চলে গেছে। সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে। আমরা একদিন আগেই দেখেছি
গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আব্দুল লতিফ হল, যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে। সেই নবাব আব্দুল লতিফ হল, ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রুম তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে। এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি। এত বিপুল পরিমাণ অস্ত্র, যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে। একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গায় থাকার কথা নয়, অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল। সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে 5 আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে, সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে। এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র। পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ, তারা জানে, জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন। উদ্ধার করছিল না কেন? তাতে কি সরকারের সায় ছিল না? সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক? কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থেই যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে, যাদের সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়বে। যদি শিবির সভাপতির রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে 5 আগস্টের পরে যারা মব করেছে, সারা দেশে যারা থানা আক্রমণ করেছে, পুলিশ মেরেছে, পুলিশ মেরে অস্ত্র লুট করেছে, থানায় আগুন দিয়েছে, কারা এটা পুলিশও জানে, সেনাবাহিনীও জানে, সরকারও জানে। তার মানে এতদিন উদ্ধার করা হচ্ছিল না, এই প্রথম অভিযানটা করা হলো বড় ধরনের। এর আগে ছোটখাটো অভিযান হয়েছে, সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে, কিন্তু একটা রুম থেকে, একটা জায়গা থেকে, তাও বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা, এটা অবিশ্বাস্য। চোখে না দেখলে বোঝা যায় না। তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সেনাপ্রধান ফিরতে না ফিরতে? আপাত দৃষ্টে সেটাই মনে হচ্ছে। আর সেনাবাহিনী যদি অ্যাকশনে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে, যারা পুলিশের উপরে আক্রমণ করেছে, পুলিশে হত্যা করেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের মনোবল ভেঙে দিয়েছে, এখনও যারা পুলিশের বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে, বিশেষ করে সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছে তাই ভাষায় কথা বলে, আমার মনে হয় যে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরও ভাণ্ডার পাওয়া সম্ভব হবে। এবং মজার তথ্য হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই। সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে, একটা রাজনৈতিক দল হয়েছে, এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করুন। তার মানে সমন্বয়ক এই শব্দটা যদি তারা এখন অমিট করে না ফেলে তাহলে তাদের উপরে, এখন রাজনৈতিক দল হিসেবে তাদের উপরে যে বিস্তর অভিযোগ আসবে, সেই অভিযোগ কাঁধে বহন করা তাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না। আর সম্ভব হবে না বলেই এই ঘোষণাটা এসেছে। সেনাবাহিনী প্রধান নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সমন্বয়ক পদ থাকছে না নাহিদের, এই কথা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশে আর কেউ, আমি এখানকার সমন্বয়ক, আমি ওখানকার সমন্বয়ক, এত সদস্যের সমন্বয়ক কমিটি, এত কমিটি, কোথাও কোনো প্রতিষ্ঠানে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোথাও সমন্বয়কের অস্তিত্ব আর থাকছে না। এটা নাহিদ ইসলাম বিলুপ্ত ঘোষণা করলেন। তাহলে সারা দেশের সমন্বয়করা এখন কি করবে? তারা কি পরিচয়হীনতায় ভুগবে না? আমার মনে হয় যে এতে করে সারা দেশের সমন্বয়কদের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্বটা সংঘর্ষে রূপান্তরিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যেটা একদিন আগেই আমরা দেখলাম, সার্জিস আলমের উপরে আক্রমণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমের উপরে আক্রমণ করেছে এবং সেখানে সার্জিস আলমের পক্ষের একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তার 14টা সেলাই পর্যন্ত লেগেছে। এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এই ঘটনা যে আরও ঘটতে পারে সেটা আশঙ্কা করেই হয়তো নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন। সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে
বলছে সেনাবাহিনী প্রধান একটা ভূমিকা রাখবে সরকারের বিপক্ষে। কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে সরে যেতে বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেনাবাহিনী প্রধান সেটা আমলে নেননি, সেটা আমলে নেওয়ার কোনো কারণও নেই, কারণ দেশের যে কোনো খারাপ মুহূর্তে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটাই দেশের নাগরিকের সব থেকে বড় ভরসার জায়গা। সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই সংকল্পেই কাজ করবেন এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন। বার্তা বাইরে থেকে, দেশের বাইরে থেকে কি বার্তা আনলেন, কি এখন প্রয়োগ হয়, সেটা আমরা দেখব। আগামী 2-4 দিনের মধ্যেই ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়ে যাবে যে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে কি বার্তা এলো দেশে। দেশে কি জটিল কিছু ঘটতে যাচ্ছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা, অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারেই বাংলাদেশ সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল। সেই অঞ্চল থেকে নানক এবং কামাল, আসাদুজ্জামান কামালকে তো দেখাই গেছে, ক্যামেরায় ধরা পড়েছে। নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি, হয়তো কলকাতায় আছে। যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে 5ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে পালিয়েছেন, আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজতেছে। তো এদের মধ্যে তো 10,000কে তো ধরে তারা পাঠাতে পারতো। যাক, তার মধ্যে অধিকাংশই কলকাতায়। সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছে। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এসব মাধ্যম ব্যবহার করে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্যপাত্র সংগ্রহ করছেন। পুলিশ বাহিনীতে এখনো অস্থিরতা বিরাজ করছে, তারা পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারছে না। এর পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের। যাই হোক, এটা যুগান্তর হয়তো নিঃসিদ্ধ অনুসন্ধান, কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে। এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল। 80 থেকে 90% পুলিশ এখনো হচ্ছে আওয়ামী লীগ আমলে নিযুক্ত। এদের মধ্যে যদি 10%, 20% বা 30%ও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে কোনো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না। এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না, প্রশাসন ঠিক হবে না, কোনো কিছুই ঠিক হবে না। দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, সে জামাত হোক আর বিএনপি হোক, যেই হোক না কেন, কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া কারোর পক্ষে এটা ঠিক করা সম্ভব না। এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এখন এটা যদি কেউ মনে করে যে আমি এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে দাবি করছে সেটা বলছি যে না দর্শক, সেটা ঠিক না। আমি বলছি যে ঠিক আছে, নতুন দল তারাও যদি জনসমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারে, একটা রেগুলার গভর্নমেন্ট, তা সে ডমিনেট করতে পারবে তার প্রশাসন, পুলিশকে, সরকার চালাতে পারবে। তা নাহলে এই ধরনের অস্থিরতা, এই ধরনের সুযোগ সবাই কিন্তু নিতে থাকবে। মোদির কিন্তু ঘুম হারাম, মোদির ঘুম হারাম, ইন্ডিয়া সবারই ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে, পাকিস্তান আর চায়না নিয়ে না, কিন্তু ইন্ডিয়ার কিন্তু শত্রু হচ্ছে চায়না, পাকিস্তান, আর নতুন করে শত্রু হয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু নিছে ইন্ডিয়া, এটা আমি আপনি খুব ভালো করেই জানি। দেখেন, ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, পাকিস্তান। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে চায়নার পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে কিনা? চায়না যেটা করছে, বাংলাদেশে যে উদীয়মান রাজনীতিবিদ যারা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে, ইয়াং ছাত্র দল, যুব দল, তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিক, মানে বিভিন্ন দলের, এদেরকে ইনভাইট করে নিল কোথায়? চায়নাতে। কি করলো? ট্রেনিং দিল না যে আগামী যে রাষ্ট্র যেই পরিচালনা করুক না কেন, এটা প্রমাণ, মানে এটা বোঝাইলো যে আগামীতে চায়নার সাথে সুন্দর একটা সম্পর্ক বাংলাদেশের হবে। এবং এরাই কিন্তু উপমন্ত্রী এরাই হবে, যারা গেছে অনেকেই হবে। আপনারা দেখবেন কৃষক দলের ব্যাপারটা দেখেন, শহীদুল ইসলাম বাবুল ভাই এত জনপ্রিয়তা আকাশ চুমে, আপনারা দেখেন কৃষক দলটাকে কোথায় নিয়ে গেছে। তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক দলের রাজীব ভাই, হ্যাঁ, এইরকম পার্সনগুলোকে নিয়ে গেছে কি জন্য? ট্রেনিং দিছে। এটা তো গেল, এখন এদের সফর শেষ। এখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসরে
চায়নাতে নেবে। তো এই খেলাগুলো দেখাইলে, চায়না যদি এই খেলা দেখাইতে থাকে, ইন্ডিয়ার কি ঘুম আসবে বলেন? ইন্ডিয়ার কি ঘুম আসবে? এক তিস্তা প্রকল্প দিয়েই তো ইন্ডিয়ার মাথা নষ্ট করে দেওয়া যায়। এই তিস্তা প্রকল্প যদি ইনকেস যে আগামী রাষ্ট্র পরিচালনায় যে আসুক, এই তিস্তা প্রকল্প যদি চায়নাকে দিয়ে দেয়, ইন্ডিয়ার অবস্থা কী হবে? ইন্ডিয়ার খাওয়া নাওয়া সব চলে যাবে, খাইতেও পারবে না, ঘুমাইতেও পারবে না। কারণ তিস্তা প্রকল্পকে এটা তো খুব ভালো করেই জানেন, আমাদের দেশের ওই অঞ্চলের মানুষ কৃষিকাজ করতে পারে না। শেখ হাসিনা গোতাগুতি করছে, কারণ শেখ হাসিনা ছিল অবৈধভাবে ক্ষমতায়। শেখ হাসিনা যদি চায়নাকে দেয়, ইন্ডিয়া রাগ করে, ইন্ডিয়াকে দিলে চায়না রাগ করে। এই প্রকল্পটা এইভাবে কিন্তু ঝুলেছিল এতদিন। কিন্তু আগামী যে রাষ্ট্র পরিচালনা যেই করবে, সে তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তারা কোনো দেশের উপর নির্ভর হবে না। সেক্ষেত্রে চায়নাকেও দিতে পারে, ইন্ডিয়াকেও দিতে পারে। আর ইন্ডিয়ার সাথে তো দাকর্মা সম্পর্ক রাখতে হবে আমাদের, তা না হলে তো আমরা ভালো থাকবো না। যদি আমরা ভালো থাকতে চাই তাহলে অবশ্যই ইন্ডিয়ার বিরোধী হইতে হবে। হ্যাঁ, আর এই মুহূর্তে যদি চায়না সফর করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সত্যি করে বলতেছি, মোদির খাওয়া নাওয়া ঘুম সব চলে যাব। মোদি ঘুমাইতে পারবো না। ঘুমাইতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে পড়বে, খাইতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে পড়বে। যাই করুক না ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কোনো কিছুই সে চিন্তা আনতে পারবে না। কারণ চায়না হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু। আমরা চাই ইন্ডিয়া মোদির ঘুম হারাম হোক, এটা আমরা দেখতে চাই। ইন্ডিয়ার খারাপ দিনগুলো আমরা খুব দ্রুতই দেখতে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আহ্বান জানালো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বিগত আওয়ামী লীগ শাসন আমলে সাংবাদিক, আইনজীবী ও ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণবিধির প্রেক্ষিতে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং অন্যান্য মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা সব বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় গত 12 ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশ কর্তৃপক্ষকে সাংবাদিক, রাজনৈতিক দলের সমর্থক, ট্রেড ইউনিয়ন কর্মী, নাগরিক সমাজের কর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের উপর যে কোনো বেআইনি নজরদারি অবিলম্বে বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে বলেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ, নাগরিক ক্ষতির দাবি সহ এই ধরনের হামলার অপরাধীদের তদন্ত ও বিচার করুন। জাতিসংঘের অধিকার অফিস রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নাগরিকদের উপর নজরদারি সম্পর্কে একটি স্বাধীন গণতদন্ত শুরু করার এবং তদন্তের ফলাফল প্রকাশ করার প্রস্তাব করেছে।